প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে উদ্ভিদ বিজ্ঞান আমরা প্ল্যান্ট ফিজিওলজি অধ্যায় নিয়ে আলোচনা করব। তোমরা নিশ্চয়ই জানো, এর আগে তোমাদের সাথে আরও দুইজন স্যার ওই অধ্যায় নিয়ে আলোচনা করেছিল। আমি আজকে প্ল্যান্ট ফিজিওলজির রেসপিরেশন নিয়ে আলোচনা করব, অর্থাৎ শ্বসন অধ্যায় নিয়ে আমরা আলোচনা করব। তোমরা আশা করি সবাই ভালো আছো এবং তোমরা ধারাবাহিকভাবে ক্লাসগুলি করতেছো। আমরা শ্বসন নিয়ে আলোচনা শুরুটা করব। এখন শ্বসনের শুরুতে আমরা যদি একটু বলি যে শ্বসন বলতে আমরা কি বুঝি, শ্বসন কি আসলে। আমি একটি রাসায়নিক বিক্রিয়া লিখি, তোমরা সালোক সংশ্লেষণ করার সময় বিক্রিয়াটার সাথে মোটামুটি পরিচয় হয়েছিল। আমি সেই বিক্রিয়ার সাথেই একটু যুক্ত করে একটা বিক্রিয়া লিখব, যেমন C6H12O6 প্লাস হচ্ছে অক্সিজেন প্লাস পানি। তার সাথে আমি একটু নতুন জিনিস অ্যাড করব, এটা না করলেও পারতাম, কিন্তু তোমাদের বোঝার সুবিধার জন্য 36 অণু ADP প্লাস 36 ইনঅর্গানিক ফসফেট তৈরি হবে হচ্ছে এদিকে। অর্থাৎ আমরা যদি বিক্রিয়কের দিকে গ্লুকোজকে রাখি, তার সাথে অক্সিজেন, পানি এবং 36 অণু ADP এবং তার সাথে 36টা ইনঅর্গানিক ফসফেট রাখি, তাহলে আমরা কী পাবো? এদিকে পাবো হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, পানি, অক্সিজেন আর হবে 36 অণু ATP। এই যে রাসায়নিক একটা বিক্রিয়া এখানে উল্লেখ করলাম, তোমরা এইরকম একটা বিক্রিয়ার সাথে আগে থেকে তোমাদের পরিচয় আছে। আসলে সেটা হচ্ছে সালোক সংশ্লেষণ যখন পড়েছিলে তখন। আমি একটু বলি যে সালোক সংশ্লেষণ আর হচ্ছে শোষণ যদি বলি যে একটা আরেকটার বিপরীত। যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় উদ্ভিদ খাদ্য তৈরি করে, আর শোষণ প্রক্রিয়ার মাধ্যমে সেই খাদ্যটার ভাঙ্গন হয়। সেটাই কিন্তু আমরা দেখতেছি এখানে, যে একটা গ্লুকোজ বিক্রিয়ক পদার্থের মধ্যে রাখা আছে, তার সাথে আরও কিছু উপাদান যুক্ত করা আছে, আর এখানে একটা ADP যেটা ফসফোরাইলেশনের মাধ্যমে ATPতে পরিণত হয়, অর্থাৎ শক্তি উৎপন্ন হয়। তাহলে আমরা শ্বসন বলতে আসলে বুঝবো হচ্ছে খাদ্যের ভাঙ্গন, একটা জটিল খাদ্য। এখানে আমি একটা সমান চিহ্ন দিয়েছি, যদি আমি সমতা মেলাই নাই। এখানে কিন্তু তোমরা বিভিন্ন ধরনের এনজাইম, কোএনজাইম, আমি শুধু এনজাইম কথাটা লিখি, এনজাইম, কোএনজাইম এই ধরনের কতগুলি প্রভাবক লাগবে রাসায়নিক বিক্রিয়াটাকে রেগুলেট করার জন্য। তাহলে আমরা যদি বলি শ্বসন মানে হচ্ছে একটি জৈব রাসায়নিক প্রক্রিয়া, একটা জটিল জৈব রাসায়নিক প্রক্রিয়া, যার মাধ্যমে জটিল খাদ্যদ্রব্য ভাঙবে, সরল খাদ্যে রূপান্তর হবে এবং এই খাদ্যের মধ্যে সঞ্চিত যে স্থিতিশক্তি ছিল সেই শক্তিটা রাসায়নিক গতিশক্তিতে রূপান্তর হবে। এটাই হচ্ছে শ্বসন। তাহলে আমি যদি একটু বলি, তাহলে শ্বসন বলতে আমরা কাকে বলবো? যে জটিল জৈব রাসায়নিক প্রক্রিয়ায় জটিল খাদ্য ভেঙ্গে সরল খাদ্যে রূপান্তর হবে এবং জটিল খাদ্য স্থিতিশক্তি রাসায়নিক গতিশক্তিতে রূপান্তরিত হবে, তাকে আমরা বলবো হচ্ছে শ্বসন। তাহলে আমরা ঠিক এখানে খাদ্যের একটা ভাঙ্গন দেখছিলাম। তোমরা যদি একটু লক্ষ্য করে থাকো, তোমরা সালোক সংশ্লেষণ বিক্রিয়ার মধ্যে দেখেছিলে ঠিক তার বিপরীত রকমের একটা বিক্রিয়া দেখেছিলে আমরা। আর শ্বসনের মধ্যে বিক্রিয়াটা ঘুরে যাচ্ছে, অর্থাৎ বিক্রিয়কটা উৎপাদক এবং উৎপাদকটাকে বিক্রিয়ার মতো করে দেখা যায়। এই হচ্ছে শ্বসন। এখন শ্বসন হচ্ছে দুইটা প্রকার। তাহলে শ্বসনের প্রকারভেদ যদি আমরা বলি, একটা পাবো হচ্ছে সবাত শোষণ, আরেকটা হচ্ছে অবাত শোষণ। নামের সাথে নামটা দেখি তোমরা হয়তো বুঝতেছো যে সবাত শোষণ আসলে কি। সবাত শোষণ হচ্ছে যে শোষণ প্রক্রিয়াটা অক্সিজেনের উপস্থিতিতে, অর্থাৎ বাতাসের উপস্থিতিতে যে শোষণ প্রক্রিয়া চলে। যে যদি অক্সিজেনের উপস্থিতিতে যে শোষণ প্রক্রিয়া চলবে, অর্থাৎ অক্সিজেনের উপস্থিতিতে জটিল খাদ্যদ্রব্য ভেঙ্গে সরল খাদ্যে রূপান্তর হবে এবং এই খাদ্যস্থিত রাসায়নিক স্থিতিশক্তিটা গতিশক্তিতে রূপান্তরিত হবে, তাকে আমরা বলি হচ্ছে সবাত শোষণ। অর্থাৎ সবাত শোষণের মধ্যে অক্সিজেন লাগবে।
এটা হচ্ছে একটা বিষয় অক্সিজেনের উপস্থিতিতে বা বাতাসের উপস্থিতিতে। আরেকটা আছে অবাধ শোষণ। তার মানে অবাধ শোষণ হবে কি, যে যদি বাতাসের অনুপস্থিতিতে, মানে অক্সিজেন ছাড়া, অক্সিজেনের দরকার নেই এরকম একটা পরিবেশে যদি খাদ্যের ভাঙ্গন ঘটে এবং শোষণ প্রক্রিয়া চলে, তাকে আমরা বলি হচ্ছে অবাধ শোষণ। তাহলে সবাধ শোষণ মানে হচ্ছে অক্সিজেন বা বাতাস লাগবে বা বাতাসের উপস্থিতিতে শোষণটা চলবে, আর অবাধ হচ্ছে অক্সিজেন অথবা বাতাসের অনুপস্থিতিতে যে শোষণ চলে সেটা। এখন সবাধ শোষণের মধ্যে আমরা কয়েকটা ধাপ পাবো। সবাধ শোষণ প্রক্রিয়াটা চলার জন্য কতগুলি ধারাবাহিক ধাপের মাধ্যমে সবাধ শোষণ সম্পূর্ণ হয়ে থাকে। আসলে সবাধ শোষণের প্রকারভেদ কিন্তু বলা যাবে না, সবাধ শোষণের ধাপ। মূল কথাটা আমি যদি বলি যে অক্সিজেনের উপস্থিতিতে এই শর্করা জাতীয় খাদ্যের ভাঙ্গন হবে এবং ভাঙ্গার মাধ্যমে আমরা শক্তি পাব। আসলে শোষণের মূল কথা যদি বলি তাহলে আমরা এক কথায় যদি বলা হয় যে শোষণ প্রক্রিয়া আসলে কি ঘটে, তোমরা বলবে যে শোষণ প্রক্রিয়ার মাধ্যমে জটিল খাদ্য ভেঙে শক্তি তৈরি হয়। তাহলে এই শক্তি তৈরি হওয়াটা সবাধ শোষণের মাধ্যমে হইতে পারে, মানে বাতাসের উপস্থিতির মাধ্যমে হয়, আর এটা হচ্ছে বাতাসের ছাড়া অবাধ শোষণ প্রক্রিয়া হয়। এবং সবাধ শোষণের মাধ্যমে এই খাদ্যের ভাঙ্গনটা সম্পূর্ণ হওয়ার জন্য 4টি ধারাবাহিক ধাপ লাগবে। তোমরা 4টি বা ধারাবাহিক ধাপ হয়তো 3টাও পেতে পারো, আমি 4টিই বলবো, 4টাকে 3টাতে রূপান্তর করা যাবে। আমি একটু বলি তাহলে সবাধ শোষণের ধাপ হচ্ছে 4টি। কি কি ধাপ হচ্ছে 4টা? নাম্বার 1 হচ্ছে গ্লাইকোলাইসিস। এই নামগুলোর সাথে তোমাদের পরিচয় থাকার কথা, গ্লাইকোলাইসিস 1 নাম্বার ধাপ। অর্থাৎ এই শর্করাটা কিছু ভাঙবে, ধারাবাহিকভাবে সে ভাঙতে থাকবে, তার কিছু ভাঙ্গন প্রক্রিয়া হবে গ্লাইকোলাইসিসের মাধ্যমে। দ্বিতীয় ধাপ হচ্ছে এসিটাইল কোএ ফরমেশন। এসিটাইল কোএ উৎপাদন। তোমরা এই ধাপটা হয়তো সরাসরি নাও পেতে পারো। আমি তৃতীয় ধাপ যেটা লিখবো সেটার সাথে দ্বিতীয় ধাপটাকে অনেক সময় একসাথে করে দেখানো হয়, সেটা হলো ক্রেবস চক্র। ক্রেবস চক্র কোনো কোনো সময় এসিটাইল কোএ ফরমেশন এবং ক্রেবস চক্র দুটাকে একসাথে করে দেখানো হয়ে থাকে, কিন্তু আমি আলাদা করে দেখাচ্ছি। আরেকটা হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন অথবা সিস্টেম। ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম অথবা ইটিএসও বলতে পারো, ইটিসিও বলতে পারো, চেইন ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। তাহলে আমরা বলবো যে সবাধ শোষণের হচ্ছে 4টি ধাপ। অর্থাৎ এই শর্করা থেকে কোনো শর্করা থেকে আমরা 36 অণু এটিপি পাবো, আর এই কোনো শর্করা থেকে 36 অণু এটিপি পাওয়ার জন্য আমাকে এই 4টি ধারাবাহিক ধাপ অতিক্রম করতে হবে। এটা হচ্ছে তাহলে সবাধ শোষণ। তাহলে এখন অবাধ শোষণের মধ্যে 2টি ধাপ আছে। তাহলে অবাধ শোষণের ধাপ 2টি কি? এখানে অবাধ শোষণের ধাপ আমি নিচে লিখলাম। নাম্বার 1 হচ্ছে এখানেও গ্লাইকোলাইসিস পাবে, গ্লাইকোলাইসিস। একটা জিনিস লক্ষ্য করবে যে সবাধ শোষণেরও প্রথম ধাপ হচ্ছে গ্লাইকোলাইসিস, অবাধ শোষণেরও প্রথম ধাপ হচ্ছে গ্লাইকোলাইসিস। তাহলে কি এই দুই গ্লাইকোলাইসিসের মধ্যে তফাৎ আছে? নো, একই রকম, দুটি একই রকম। তোমরা পড়ার সময় সবাধ শোষণের 4টি ধাপ যখন পড়বে তার মধ্যে যদি গ্লাইকোলাইসিসটা পড়ে ফেলো, অবাধ শোষণের গ্লাইকোলাইসিস হয়ে যাবে। একই সিস্টেম, একই রকম পদ্ধতি। দ্বিতীয় হচ্ছে গ্লাইকোলাইসিসের পরে হচ্ছে পাইরুভিক অ্যাসিডের অসম্পূর্ণ জারণ। আমি বলবো, ব্যাখ্যা করব যে এটা এরকম কেন। পাইরুভিক অ্যাসিডের অসম্পূর্ণ জারণ। অসম্পূর্ণ জারণ অর্থাৎ এখানে একটা জিনিস তাহলে একটু লক্ষ্য করো যে গ্লাইকোলাইসিসটা শুরু হবে হচ্ছে শর্করা দিয়ে অথবা গ্লুকোজ দিয়ে, আর শেষ হবে হচ্ছে পাইরুভিক অ্যাসিড দিয়ে। তার মানে গ্লাইকোলাইসিসের সূচনাকারী পদার্থ হচ্ছে গ্লুকোজ আর শেষ পদার্থ হচ্ছে পাইরুভিক অ্যাসিড।
আমরা একটা জিনিস একটু খেয়াল রাখবো, আমি একটু পরেই গ্লাইকোলাইসিসের ধারাবাহিক কি প্রক্রিয়াগুলো ঘটে তা দেখাবো। একটু বলে রাখলাম এই জন্য যে এখানে যেহেতু আমি প্রথমে গ্লাইকোলাইসিস লিখে দ্বিতীয়টা লিখছি পাইরুভিক অ্যাসিডের অসম্পূর্ণ জারণ, তার মানে পাইরুভিক অ্যাসিডটা আসছে কোথায় থেকে? নিশ্চয়ই গ্লাইকোলাইসিস থেকে, অর্থাৎ গ্লাইকোলাইসিসের শেষ ধাপ হচ্ছে পাইরুভিক অ্যাসিড। তার মানে আমরা গ্লাইকোলাইসিস শুরু গ্লুকোজ দিয়ে, শেষ পাইরুভিক অ্যাসিড দিয়ে, এই জন্য আমি পাইরুভিক অ্যাসিডের অসম্পূর্ণ জারণ বললাম। তাহলে এই অংশটুকু আশা করি তোমরা ক্লিয়ার হয়েছো। এখন আমরা যাব হচ্ছে আমরা এই গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটাকে দেখতে চাই, অর্থাৎ গ্লাইকোলাইসিসের মধ্যে কি কি রাসায়নিক বিক্রিয়া আমরা দেখি, কি কি পদার্থের উৎপাদন হয় এবং কোন কোন এনজাইম আসে। আর শক্তি যে আমরা বলছি যে শ্বসনের মাধ্যমে কোনো গ্লুকোজ থেকে 36 অণু এটিপি পাওয়া যাবে, আমরা এই 36 অণু এটিপির মধ্যে গ্লাইকোলাইসিসের মধ্যে কতটুকু পাবো তার একটা হিসাব করা লাগবে। একটু লক্ষ্য করবে, আমি আরেকবার বলছি যে যখন আমরা এই ধাপগুলি পড়ব, এই ধাপগুলির সাথে সাথে আমরা শক্তির হিসাবটুকু করা লাগবে যে আমাদের মোট 36 অণু এটিপি পাই। আসলে 36 অণু এটিপি আমরা এই 3টা ধাপের মাধ্যমে পেয়ে যাব, এই 3টা ধাপের মাধ্যমে পেয়ে যাব। এখন কোন ধাপে আমরা কত অণু এটিপি পাই তার একটা হিসাব তোমাদের রাখা লাগবে, এটা হচ্ছে মূল বিষয়টা। তাহলে আমি এখন চলে যাচ্ছি, আমরা গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটা দেখব। তাহলে গ্লাইকোলাইসিসের তোমরা কয়েকটা জিনিস মনে রাখবে, এমসিকিউতে জানতে চাইবো অথবা জ্ঞানমূলক প্রশ্নে জানতে চাইতে পারে যে গ্লাইকোলাইসিসের সূচনাকারী পদার্থের নাম কি, অথবা গ্লাইকোলাইসিস চক্রটা, গ্লাইকোলাইসিস আসলে চক্র না, একটা ধারাবাহিক পর্যায়। গ্লাইকোলাইসিসের প্রথম পদার্থ কোনটি? তাহলে গ্লাইকোলাইসিস যেহেতু শ্বসনের শুরু, তাহলে গ্লাইকোলাইসিসের প্রথম পদার্থ হচ্ছে গ্লুকোজ। তোমাদের কোনো প্রশ্ন থাকলে তোমরা প্রশ্ন করবে আমার কাছে, আমি তোমাদেরকে কিন্তু দেখছি, সমস্যা নেই, তোমরা আমাকে প্রশ্ন করতে পারো। তাহলে আমরা এখন গ্লাইকোলাইসিস শুরু করব। তাহলে গ্লাইকোলাইসিসের প্রথম পদার্থের নাম হচ্ছে গ্লুকোজ। গ্লুকোজ, গ্লুকোজ হচ্ছে কি 6 কার্বন বিশিষ্ট একটা পদার্থ, তার সঙ্গে C6H12O6। এই গ্লাইকোলাইসিস দিয়ে, গ্লুকোজ দিয়ে গ্লাইকোলাইসিসের সূচনা হবে, শুরু হবে। তাহলে শুরুতে সে কি হবে? একটা সময় তোমাদের বইতে তোমরা এখন রাসায়নিক বিক্রিয়াটা আসলে দেয়া নেই, আগের বইয়ে রাসায়নিক বিক্রিয়া সহ দেয়া ছিল, অর্থাৎ সংকেত সহ দেয়া ছিল। বিক্রিয়া বলতে সংকেত সহ দেয়া ছিল, আমি তার একটা সংকেত লিখলাম, কিন্তু পরের পদার্থগুলোর আর সংকেত তোমাদের বইতেও এখন দেয়া নেই, আমি সংকেত ছাড়াই লিখব। যদি তোমাদের প্রয়োজন মনে করো আমাকে তোমরা মেসেজ করবে, আমি সংকেত সহ তোমাদেরকে মেসেঞ্জারে তোমাদের এই গ্রুপে দিয়ে দেব। তাহলে গ্লুকোজ শুরুতে কি হবে? গ্লুকোজ একটা এনজাইম, কাইনেজ এনজাইমের উপস্থিতিতে গ্লুকোজ 6 ফসফেটে রূপান্তর হবে। আমি একটু ব্যাখ্যা করব। তাহলে পাবা হচ্ছে গ্লুকোজ 6 ফসফেট, আমি সংক্ষেপে লিখলাম। তাহলে এখানে যে গ্লুকোজ ছিল তার মধ্যে 6টা কার্বন ছিল, কোনো ফসফেট ছিল না, কিন্তু এই গ্লুকোজটাই পরবর্তীতে তার 6 ফসফেট মানে তার 6টা কার্বনের 6 নাম্বার কার্বনের সাথে একটা ফসফেট সে যুক্ত করে ফেলছে। তাহলে একটা ফসফেট সে নতুন করে পাইছে, তাহলে নিশ্চয়ই ফসফেটটা বাহিরের কোনো পদার্থ থেকে আসছে। এখানেই আমরা একটা কথা পাবো, এখানে একটা এনজাইম হচ্ছে কাইনেজ এনজাইম, কাইনেজ। তোমরা যদি লেখাগুলো বুঝতে না পারো একটু জুম করে নেবে, লেখা বোঝা যাবে। কাইনেজ এনজাইমের উপস্থিতিতে গ্লুকোজ 6 ফসফেটে রূপান্তর হবে। আর এই ফসফেটটা সে পায় হচ্ছে আসলে একটা এটিপি থেকে, একটা এটিপি ভাঙবে, তৈরি হবে এডিপি। এটিপি মানে হচ্ছে এডেনোসিন ট্রাইফসফেট, মানে হচ্ছে একটা 3টা ফসফেট বিশিষ্ট একটা পদার্থ, সে ভেঙে একটা ফসফেট ছেড়ে দিবে, তৈরি হবে এডেনোসিন ডাইফসফেট। সেই ছেড়ে দেওয়া ফসফেটটা গ্রহণ করবে গ্লুকোজ 6 নাম্বার কার্বনে, হয়ে গেল গ্লুকোজ 6 ফসফেট। তোমরা একটা বিষয় খেয়াল রাখবে, যদি কোথাও তোমরা এটিপি থেকে এডিপি উৎপাদন দেখো তাহলে সেখানে মনে রাখবে যে শক্তির ব্যবহার হয়, অর্থাৎ শক্তি কাজে লাগছে। আর এডিপি থেকে যদি এটিপি দেখো তাহলে সেখানে শক্তির উৎপাদন হয়, মনে রাখবে। তাহলে এখানে কিন্তু আসলে আমরা শ্বসনের মাধ্যমে পাবো হচ্ছে শক্তি, কিন্তু শুরুতেই শক্তি লস, মানে আমাদের শুরুতেই কোনো শক্তি দিতে হয়েছে, অর্থাৎ পরবর্তীতে আমরা পাবো কিন্তু শুরুতে দেয়া হলো। আচ্ছা, এরপরে গ্লুকোজ 6 ফসফেট কি হবে? গ্লুকোজ 6 ফসফেট এটা একটা একমুখী বিক্রিয়া,
এরপর একটা উভয়মুখী বিক্রিয়ার মাধ্যমে গ্লুকোজ 6 ফসফেট সরাসরি ফ্রুক্টোজ 6 ফসফেটে রূপান্তর হয়ে যাবে। ফ্রুক্টোজ 6 ফসফেট, তাহলে ফ্রুক্টোজ 6 ফসফেটে রূপান্তর হবে। এখানে একটা এনজাইম কাজ করবে, সেটার নাম হচ্ছে আইসোমারেজ। আইসোমার তৈরির জন্য যে এনজাইম কাজ করে আইসোমারেজ। এখানে কোনো শক্তির উৎপাদন অথবা ব্যয় নেই, শুধু গ্লুকোজ 6 ফসফেট ফ্রুক্টোজ 6 ফসফেটে রূপান্তর হবে। গ্লুকোজ এবং ফ্রুক্টোজের মধ্যে তোমরা জানো কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন সমান থাকে, শুধুমাত্র গ্লুকোজ হচ্ছে অ্যালডিহাইড গ্রুপের একটা পদার্থ, ফ্রুক্টোজ হচ্ছে কিটোন গ্রুপের পদার্থ। এরপরে আমরা কি পাবো, আবার এখানে আরেকটা একমুখী বিক্রিয়া দেখব প্রথম বিক্রিয়ার মতো করে। এখানে আবার ফ্রুক্টোজ 6 ফসফেট একটা নতুন ফসফেট সে গ্রহণ করবে, সেম এটিপি থেকে একটা গ্রহণ করে আমরা পাবো হচ্ছে ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট। 1,6 বিসফসফেট মানে হচ্ছে ফ্রুক্টোজের মধ্যে 6 নাম্বার কার্বনে একটা ফসফেট ছিল, সে আরেকটা ফসফেট তার 1 নাম্বার কার্বনে যুক্ত করবে, এনে নিবে কার কাছ থেকে, আবার সে এটিপির ধারস্থ হবে, অর্থাৎ এটিপি ভাঙবে, তৈরি হবে এডিপি। তাহলে এটিপি থেকে ফসফেট এনে 1 নাম্বার কার্বনে যুক্ত করলো। এখানে যেহেতু এটিপি ভাঙার সময় কাইনেজ এনজাইম কার্যক্রম চালাইছিল, এখানে হচ্ছে সেম কাইনেজ এনজাইমই কাজ করবে। তাহলে আমরা পেলাম হচ্ছে ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট। আমি এই জায়গাটা সংক্ষেপে লিখলাম। তাহলে দেখো এখানে তোমাদের 2 অণু এটিপি ব্যবহার হয়ে গেল। আমরা যে জায়গায় এটিপি চাচ্ছি সেখানে এটিপি এখানে ব্যবহার হয়ে যাচ্ছে। যাই হোক, সমস্যা নেই, আমরা এটিপির উৎপাদনও দেখব। এখানে এসে এই ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট, ফ্রুক্টোজও 6 কার্বন, সে 6 কার্বন, সে 6 কার্বন, সে 6 কার্বন, তার মধ্যে কার্বন সংখ্যা হচ্ছে 6টা। এখন সে এসে ভাঙবে, একটা এলডোলেজ এনজাইম এসে তাকে আঘাত করে ভেঙে 2টা ভাগ করে ফেলবে। 2টা ভাগের মধ্যে যেহেতু তার কার্বন ছিল 6টা, এক পাশে 3টা কার্বন, আরেক পাশে 3টা কার্বন যুক্ত, মোট 2টা পদার্থ পাবো। এই 3 কার্বনের সাথে তার 2টা ফসফেটের একটা ফসফেট নিয়ে আসবে, ওই পাশের 3টা কার্বনের মধ্যে 3টা কার্বনের সাথে একটা ফসফেট নিয়ে যাবে, আর পাবো হচ্ছে এক পাশে একটা অ্যালডিহাইড, আরেক পাশে একটা কিটোন। তাহলে আমি এখানে পাবো হচ্ছে, যদি লিখি, এটা হবে 3 ফসফোগ্লিসারেলডিহাইড, 3 ফসফোগ্লিসারেলডিহাইড, তার মধ্যে 3টা কার্বন। নাম শুনে বুঝতে পারছো, গ্লিসারেলডিহাইড মানে হচ্ছে একটা অ্যালডিহাইড গ্রুপের পদার্থ, 3 কার্বন একটা ফসফেট, 3 ফসফো শব্দটা যেহেতু আছে। এখানে এনজাইমটা হচ্ছে এলডোলেজ। এলডোলেজ যে ভাঙবে তার নাম এলডোলেজ। কাকে? ফ্রুক্টোজকে ভাঙবে এলডোলেজ এনজাইম। মনে রাখবে, আমি আরেকটা এনজাইমের কথা লিখব। আর এই পাশে পাওয়া যায় হচ্ছে ডাইহাইড্রক্সি এসিটোন ফসফেট। এসিটোন ফসফেট, সেও 3 কার্বন বিশিষ্ট একটা ফসফেট যুক্ত, তবে সে হচ্ছে অ্যালডিহাইড, ডাইহাইড্রক্সি এসিটোন ফসফেট হচ্ছে কিটোন। দেখা যায় কিন্তু কত। তাহলে আমরা কার কাছ থেকে পাবো? ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট থেকে আমরা এই 2টা পদার্থ পাবো। কে ভাঙবে? এলডোলেজ ভাঙবে। এখন আবার 3 ফসফোগ্লিসারেলডিহাইড এবং ডাইহাইড্রক্সি এসিটোন ফসফেট, এই 2টা পদার্থ একে অন্যে রূপান্তর হতে পারে, আর তার মাঝে এনজাইমটা হচ্ছে আইসোমারেজ। আইসোমারেজ মানে হচ্ছে আইসোমারেজ এনজাইমের উপস্থিতিতে এখানে এই পদার্থগুলি একটা আরেকটাতে রূপান্তর হতে পারে। তাহলে আমরা মোটামুটি একটা অংশে আসছি, কিন্তু শক্তির উৎপাদন এখনো আমরা দেখি নাই, শুধু শক্তির ব্যবহার দেখলাম। আমরা যেখানে 38 অণু এটিপি পাওয়ার কথা, 36 অণু এটিপি পাওয়ার কথা, কিন্তু আমরা 36 অণু এটিপি তো পাবো না এখনো, আমরা আরো 2 অণু এটিপিকে আমরা হারিয়ে ফেললাম, কিন্তু আমাদের সামনে আরো যেতে হবে। এখন যে বিষয়টা আসবে, আমি একটু অন্যদিকে চলে যাব, যে এই 3 ফসফোগ্লিসারেলডিহাইড ধারাবাহিক কতগুলো বিক্রিয়ার মাধ্যমে নিচের দিকে নামবে। এই পাশে যে বিক্রিয়াগুলো দেখব, ডাইহাইড্রক্সি এসিটোন ফসফেট থেকে সেম বিক্রিয়া দেখব আমরা, অর্থাৎ
দুইটা হাত থেকে নিচের দিকে এখন আমরা চলে যাব। দুইটা হাত থেকে নিচের দিকে চলে গিয়ে যেহেতু একই রকমভাবে যাব, আমরা একটা দেখাবো কিন্তু হিসাবের সময় দুইটা ধরবো, এক পাশ দেখাবো না। এক পাশ দেখাবো না কেন? কারণ যেহেতু দুই পাশে একই রকম, আমরা একটা পাশ দেখাইলেই আমরা পারি। আমার এখানে জায়গা কম, তাহলে আমি 3-ফসফোগ্লিসারাইলডিহাইডটাকে একটু উপরে লিখব। উপরে লিখে সেই ধারাবাহিকভাবে কি কি পদার্থ পাবো তাকে নিচে লিখছি। আমি যদি একটু বাঁকা করে নিয়ে যাই লেখাটাকে, দেখো আমি এটা মুছে ফেললাম, অর্থাৎ এই নামটাকে আমি উপরে লিখলাম। তোমরা আশা করি বুঝতে পারবে। এখানে লিখব আমি, তাহলে সে ছিল কি 3-ফসফোগ্লিসারাইলডিহাইড, 3-ফসফোগ্লিসারাইলডিহাইড, সে 3 কার্বন বিশিষ্ট। এখন সেম 3-ফসফোগ্লিসারাইলডিহাইড থেকে কতগুলো ধারাবাহিক ধাপ নিচে নামবে, ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট থেকেও নামবে, একই জিনিস। তাহলে আমি এখন কি পাবো? এখানে দেখো, লক্ষ্য করো, এই জায়গায় আমরা পাবো প্রথমেই এই 3-ফসফোগ্লিসারাইলডিহাইড একটা অ্যাসিডে রূপান্তর হবে, এবং এখানে যেই পদার্থটা তৈরি হবে আমি লিখি 1,3-বিসফসফোগ্লিসারিক অ্যাসিড, 1,3-বিসফসফো, বি দিয়া বিস, পি দিয়া ফসফো, বিস মানে ডাই, 2, যেহেতু 1 এবং 3 দুইটা কার্বনের মধ্যে দুইটা ফসফেট আছে, এই কারণে তাকে আমরা বিস বলি। তোমরা তাকে ডাইও বলতে পারো, আগে হয়তো ডাই বলতে। যে 1,3-বিসফসফোগ্লিসারিক অ্যাসিড, গ্লিসারিক অ্যাসিড, এই একটা পদার্থ আমরা পাবো 3-ফসফোগ্লিসারাইলডিহাইড থেকে। এখন এখানে দেখো, এখানে 3-ফসফোগ্লিসারাইলডিহাইড অর্থাৎ ফসফোগ্লিসারাইলডিহাইডের মধ্যে 3টা কার্বন, তার সাথে একটা মাত্র ফসফেট ছিল, আমরা এখানে কিন্তু 2টা ফসফেট পাচ্ছি। এখানে একটা ঘটনা ঘটবে, ঘটনার ব্যাখ্যায় আমি পরে যাব। এনজাইমটার নাম হচ্ছে হাইড্রোজিনেজ, ডিহাইড্রোজিনেজ, ডিহাইড্রোজিনেজ। আর এখানে আমরা দেখব হচ্ছে একটা NAD থেকে একটা NADH আমরা পাবো, একটা এনার্জির দেখা প্রথম পেলাম। এটা হচ্ছে একটা অংশ। তাহলে আমরা এনার্জির উৎপাদন দেখলাম একটা NADH। একটা জিনিস খেয়াল করবে, কোনো NADH সমান হচ্ছে 3 ATP, কিন্তু এই ক্ষেত্রে একটু লস। শুরুতে উৎপাদন হচ্ছে কোনো NADH, কিন্তু এখানে আমরা শুধু পাই হচ্ছে 2টা ATP পাবো। তার ব্যাখ্যা আছে, তার ব্যাখ্যায় আমরা যাব। তাহলে 1,3-বিসফসফোগ্লিসারিক অ্যাসিড, এরপরে কি হবে? এই 1,3-বিসফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে আমরা পাবো, তার মধ্যে 2টা ফসফেট ছিল, একটা ফসফেট সে হারাই ফেলবে, অর্থাৎ 1 নাম্বার ফসফেটটা চলে যাবে। আমরা পাবো হচ্ছে 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড, 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড। তাহলে যেহেতু ফসফেট চলে গেল, তাকে কে গ্রহণ করবে? যেমন প্রথম দিকে গ্লুকোজ একটা ফসফেট গ্রহণ করছিল, সে ফসফেটটাকে আনছে হলো এটিপির কাছ থেকে, এটিপি থেকে তৈরি হয়ে গেছিল এডিপি, মানে শক্তির ব্যবহার। কিন্তু এখন তো আমার বিক্রিয়ক অংশটা থেকে একটা ফসফেট চলে গেল, তাহলে সেই ফসফেটকে গ্রহণ করবে কে? এখানেই হচ্ছে ঘটনাটা, আমরা একটা এটিপি পাবো এখানে, অর্থাৎ একটা এডিপি আইসা ফসফেটটাকে নিয়ে এটিপিতে রূপান্তর হবে, অর্থাৎ এডেনোসিন ডাইফসফেট পরিণত হবে এডেনোসিন ট্রাইফসফেটে। এই যে আমরা ফার্স্ট শক্তি দেখছি এটিপি, এখানে একটা শক্তি পাইলাম উৎপাদন, এখানে শক্তির উৎপাদন দেখলাম, তাহলে আমরা এখন শক্তি শুধু পাবো। শুরুতে আমরা লস দিয়ে আসছি, এখন শুধু আমাদের উৎপাদন, লাভের খাতায় আমরা এখন শুধু লাভ লিখব। শুরুতে লস ছিল, এখন আর লস নেই। তাহলে 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড, এখানে তাহলে এনজাইমকে কাইনেজ। তোমরা একটা জিনিস খেয়াল করে দেখবে, যেখানে এটিপি এডিপিতে রূপান্তর হচ্ছে অথবা এডিপি এটিপিতে রূপান্তর হচ্ছে, সেখানে কাইনেজ এনজাইম আমরা দেখি কাজ করতে। 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড পরবর্তীতে এখানে যে কাজটা করবে, সে কোনো পরিবর্তন না করে একটা এনজাইমের উপস্থিতিতে, মিউটেজ এনজাইমের উপস্থিতিতে একটা মিউচুয়াল কাজ হবে, মিউটেজ। সে করবে 3-ফসফোকে 2-ফসফোগ্লিসারিক অ্যাসিডে রূপান্তর করে ফেলবে। সেও 3 কার্বন বিশিষ্ট গ্লিসারিক অ্যাসিড, সেও ছিল 3 কার্বন বিশিষ্ট একটা গ্লিসারিক অ্যাসিড। এই গ্লিসারিক অ্যাসিডে কার্বন ছিল, ফসফেট ছিল 2টা, সে ছেড়ে একটা ছেড়ে দিয়ে হলো 3 মানে 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড, একটা ফসফেট বিশিষ্ট গ্লিসারিক অ্যাসিড। সেম 3-ফসফো থেকে আমরা পাবো হচ্ছে 2-ফসফোগ্লিসারিক অ্যাসিড। শুধু গ্লিসারিক অ্যাসিডটা একটা কার্বনকে 3 থেকে 2-এ চলে আসছে গ্লিসারিক অ্যাসিড, আর কোনো পরিবর্তন নাই। একটা মিউটেজ এনজাইম এই কাজটুকু করে দেয়। পরবর্তীতে আমরা এখানে যেটা পাবো, এখানে
ইনলেজ একটা এনজাইম পাবে, ইনলেজ। এই এনজাইম 2-ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে ফসফিনল পাইরুভিক অ্যাসিড অর্থাৎ পাইরুভিক অ্যাসিডে চলে আসবে। আমি পাইরুভিক অ্যাসিডের নাম তোমাদেরকে শুরুতে বলেছিলাম, অর্থাৎ অবাধ শ্বসনের দুইটা ধাপ ছিল, একটা ছিল গ্লাইকোলাইসিস আর একটা ছিল পাইরুভিক অ্যাসিডের অসম্পূর্ণ জারণ। তার মানে আমরা পাইরুভিক অ্যাসিডের দিকে চলে আসতেছি। এই গ্লিসারিক অ্যাসিড থেকে আমরা পাবো ফসফিনল পাইরুভিক অ্যাসিড, ফসফিনল পাইরুভিক অ্যাসিড, পাইরুভিক অ্যাসিড। তাহলে এখানে এনজাইমটা হচ্ছে ইনলেজ। আমার এই ফসফিনল পাইরুভিক অ্যাসিডের মধ্যেও ফসফেটটা রয়ে গেছে, 2-ফসফোগ্লিসারিক অ্যাসিডে ফসফেটটা ছিল। এখন আমরা এই ফসফিনল পাইরুভিক অ্যাসিড কি করবে, তার এই ফসফেট ছেড়ে দিয়ে শুধুমাত্র পাইরুভিক অ্যাসিডে রূপান্তর হবে। এখানে একটা এনজাইম হবে কাইনেজ আর পাবো হচ্ছে পাইরুভিক অ্যাসিড, পাইরুভিক অ্যাসিড। তাহলে যেহেতু ফসফিনল পাইরুভিক অ্যাসিড থেকে আমরা পাইরুভিক অ্যাসিড পেলাম, ফসফেট গেল কোথায়, ফসফেট গেছে কোথায়, কোনো সমস্যা নেই। ওই যে এডিপি এসে ফসফেট নিয়ে গেল, নিয়ে তৈরি হচ্ছে এটিপিতে। তাহলে সে এই এডিপি একটা এটিপিতে রূপান্তর হবে আর পাইরুভিক অ্যাসিড পাবো। পাইরুভিক অ্যাসিড সংকেতটা লিখে দিচ্ছি CH3COCOOH। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সেই পদার্থ, যাকে পাওয়ার জন্য এই এতগুলি ধারাবাহিক স্টেজ অতিক্রম করতে হয়েছে। তাহলে আমরা 3-ফসফোগ্লিসারিলডিহাইড থেকে আমরা পাইলাম হচ্ছে একটা পাইরুভিক অ্যাসিড, সেও 3 কার্বন বিশিষ্ট, 3 কার্বন। সেম এখানে যে আমরা ডাইহাইড্রোক্সিএসিটোন ফসফেট রেখে দিয়ে আসছিলাম, সেই ডাইহাইড্রোক্সিএসিটোন ফসফেট থেকেও আমরা এই ধারাবাহিকভাবে পাবো হচ্ছে পাইরুভিক অ্যাসিড। অর্থাৎ ওই পাশে যা ছিল এখানেও সেম আমরা পাইরুভিক অ্যাসিড পাবো, অর্থাৎ CH3COCOOH এই পাইরুভিক অ্যাসিড আমরা পাবো। তার মানে একটা গ্লুকোজ ধারাবাহিকভাবে কতগুলি স্টেজ দিয়ে অতিক্রম করে আমরা 2টা পাইরুভিক অ্যাসিড পাই, 2টা হাতের দিকে লাস্ট 2টা পাইরুভিক অ্যাসিড পাই। ওই পাশটা আমি দেখাইনি। এখন আমরা একটু শক্তির হিসাব করব খুব অল্প সময়ের মধ্যেই। তোমাদের পরবর্তীতে আরেকটি ক্লাস আছে, স্যার চলে আসছে অলরেডি, আমি একটু স্যারের কাছ থেকে সময় নিচ্ছি। এখন আমরা শক্তির হিসাব যদি করি যে এই গ্লাইকোলাইসিসের মধ্যে শক্তি তৈরি হয় কতটুকু আর ব্যয় হয় কতটুকু, আমি জাস্ট তোমাদেরকে একটু সংকেত দিয়ে দেখাই দিচ্ছি শক্তির হিসাব। শক্তির হিসাব উৎপন্ন হয়েছে এই পাশে একটা NADH, তাহলে একটা NADH তৈরি হয়েছে এখানে, তার মানে এখানেও একটা NADH তৈরি হয়েছে, তার মানে 2টা NADH, 2 NADH। উৎপাদন যদি লিখি একটু, উৎপাদন মানে শক্তির উৎপাদন 2 NADH। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো 2টা কেন লিখলাম, যে এই পাশে একটা ছিল ডাইহাইড্রোক্সিএসিটোন অ্যাসিড থেকে আমরা একটা পাবো, আমি এটা দেখাই নাই কিন্তু শক্তির হিসাবে ধরা লাগবে। এটিপি তৈরি হয়েছে এখানে একটা, এখানে একটা, 2টা, তাহলে এক পাশে 2টা ওই পাশেও 2টা, তাহলে মোট হবে কয়টা, 4টা, তাহলে 4 ATP। তাহলে আমরা এখন এটিপিতে কনভার্ট করে ফেলবো সব। এখানে 4টা এটিপি মানে 4টা এটিপি চলে আসবে, এটিপি রাখলাম। এখন NADH কে আমরা এটিপিতে রূপান্তর করবো কেমনে? নরমালি আমরা জানি হচ্ছে কোনো এটিপি সমান কোনো NADH সমান হচ্ছে 3 অণু এটিপি, কিন্তু গ্লাইকোলাইসিসের ক্ষেত্রে এখানে আমরা একটা কম পাই। তার ব্যাখ্যা আমি নেক্সট ক্লাসে দেব, এখন ব্যাখ্যা দেওয়ার সময়টা পাচ্ছি না। তাহলে এখন এখানে NADH থেকে হবে 1 NADH সমান 2 ATP, 2 NADH সমান হচ্ছে 4 ATP। তাহলে শক্তির উৎপাদন আমাদের এতটুকুই ছিল। তাহলে মোট আমরা এটিপি পাবো কয়টা? টোটাল হচ্ছে 8 অণু এটিপি। এটা হচ্ছে উৎপাদনের দিকে, কিন্তু শুরুতে ব্যয় ছিল কয়টা? 2টা। একদম গ্লুকোজ থেকে গ্লুকোজ 6 ফসফেটে একটা ব্যয় হয়েছে, ফ্রুক্টোজ 6 ফসফেট থেকে ফ্রুক্টোজ 1,6 বিসফসফেটে আরেকটা ব্যয় হয়েছে। তাহলে ব্যয় যেটা হয়েছে সেটা উৎপাদন থেকে বাতিল করে দিতে হবে। তাহলে ব্যবহার বা ব্যয় হচ্ছে 2 অণু এটিপি। তাহলে আমরা বাকি থাকে কত? বাকি লিখলাম আমি, বাকি হচ্ছে 6 অণু এটিপি। তার মানে আমরা হিসাব পেয়ে গেলাম যে শ্বসন প্রক্রিয়ার গ্লাইকোলাইসিসের মধ্যে, আমি গ্লাইকোলাইসিস নামটা এখানে লিখে দিচ্ছি, শ্বসনে লিখে আছে
শ্বসন নামটা কেটে যদি গ্লাইকোলাইসিস লিখি তোমাদের বুঝতে সুবিধা হবে, মনে থাকবে যে এটা হচ্ছে গ্লাইকোলাইসিস। তাহলে এই গ্লাইকোলাইসিস পর্যায়ের মধ্যে আমরা টোটাল শক্তি পাই হচ্ছে 6 অণু, আর শোষণের মধ্যে আমরা টোটাল শক্তি পাই হচ্ছে 38 অণু, 38। তাহলে 38-এর শুধু গ্লাইকোলাইসিসের 6টা, আরও বাকি আছে হচ্ছে 30 অণু এটিপি। সেই 30 অণু এটিপি সবার শোষণের যে আরও বাকি ধাপগুলো ছিল, অ্যাসিডাল কোয়ে ফরমেশন, ক্রেবস চক্র এবং ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, 3টা বাকি ছিল ধাপ, কিন্তু আমরা 2টার মধ্যেই পেয়ে যাব। আমি একটা কথা বলছিলাম যে 36 অণু এটিপি আমরা আসলে সবার শোষণের প্রথম 3টা ধাপে পেয়ে যাই, তার হিসাব আমি তোমাদেরকে দেখাবো ধীরে ধীরে। আজকে আমি গ্লাইকোলাইসিস অংশটা এতটুকু শেষ করার মাধ্যমে শেষ করব, কারণ এই সময়ও আমাদের শেষ হয়ে আসছে। তোমরা আশা করি বুঝতে পারছো। যদি কোনো ঝামেলা হয় প্রশ্ন করবে, আর যদি কেউ মনে করো যে এই সংকেতগুলো সহ তোমাদের হইলে সুবিধা হয়, সংকেতগুলি আমিও তোমাদেরকে দিতে পারি, অথবা এখন সবার হাতে ইন্টারনেট আছে, তোমরা যদি গুগলে চাও পেয়ে যাবা। আমিও তোমাদেরকে দিতে পারি, চাইলে আমি দিয়ে দিতে পারি, দিয়ে দেবো সময় করে। তাহলে আজকে আমরা এখানেই শেষ করব। সেই পর্যন্ত, আগামী ক্লাস পর্যন্ত ভালো থাকবে সবাই, বাসায় থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।